বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানজিনা সিরাজি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হালিমা গার্লস স্কুল ও কলেজ, ফরিদপুর। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম, নিশ্চয়ই বিষয়গুলো জানি এবং ভাষার চর্চা করেছি। বিষয়গুলো ছিল বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ তৃতীয় অধ্যায়, সমাস। সমাসের দুটো পর্ব আমরা শেষ করেছি। এক, সমাস কি, সমাসের প্রয়োজনীয়তা, সমাসের ছোট ছোট বিষয় যেগুলো না জানলে সমাস বুঝবো না, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং অব্যয়ভাব সমাস। এই চারটা সমাস আমরা গত দুটো ক্লাসে বোঝার চেষ্টা করেছি এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের বাকি যে দুটো সমাস ছিল, তোমার তৎপুরুষ সমাস এবং তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। আমরা একটু মনোযোগী হব। আমরা যদি মনোযোগী না হই তাহলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই তৎপুরুষ সমাস ও বহুব্রীহি সমাস বোঝার আগে আমাদের দুটো সমাস সম্পর্কে একটু স্পষ্ট ধারণা থাকতে হবে, না হলে কিন্তু আমরা এই সমাস দুটো বুঝবো না। বিশেষ করে তৎপুরুষ সমাস আমরা বুঝবো না। আমরা প্রথমেই আসি অলুক সমাস এবং নয়োর্থক সমাস। এই দুটো সমাস সম্পর্কে একটু জেনে নিই। অলুক কি? অলুক সমাস বলতে কি বোঝায় আমরা একটু বুঝে নিই। অলুক মানে কি? যা লোপ পায় না, লুপ্ত হয় না। কোথার থেকে লুপ্ত হয় না আমরা একটা উদাহরণ দিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। যেমন মা একটা শব্দ, তার সাথে কোনো বিভক্তি নেই, কিন্তু আমি যদি বলি মা এ, তাহলে কি বিভক্তি আছে? এ বিভক্তি। আরেকটা শব্দ লিখি ঝি, তার সঙ্গে যদি এ বিভক্তি যুক্ত করি কি হয়? মায়ে ঝিয়ে। এই যে একটা পদ পেলাম, সমস্ত পদ পেলাম, যেখানে পূর্বপদ হচ্ছে মায়ে এবং পরপদ হচ্ছে ঝিয়ে। এই মায়ে এবং ঝিয়ে মিলে যে সমস্ত পদটা তৈরি হয়েছে, তাতে আমরা বুঝতে পারছি মায়ে এবং ঝিয়ের সঙ্গে বিভক্তি যুক্ত আছে এ। কি বিভক্তি যুক্ত আছে? এ বিভক্তি। যদি সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা অলুক সমাস হবে। তাহলে অলুক সমাসের বৈশিষ্ট্য আবার ফিরে আসি। যদি সমস্ত পদের ব্যাসবাক্য থেকে বিভক্তি লোপ না পেয়েই সমস্ত পদটা তৈরি হয়, যেমন মায়ে ঝিয়ে ব্যাসবাক্য হচ্ছে মায়ে ও ঝিয়ে। এখানে এই যে মায়ে ঝিয়ে ব্যাসবাক্যে ছিল, বিভক্তিযুক্ত ছিল, সে বিভক্তিটা কিন্তু লোপ পায় নাই। লোপ না পেয়ে সমস্ত পদ হয়েছে। তাহলে যে সমাসের ব্যাসবাক্যে বিভক্তি লোপ না পেয়ে সমস্ত পদ হয় সেটা হচ্ছে অলুক সমাস। তাহলে আমরা অলুক সমাসের প্রথম পরিচয় পাবো। আমরা সমস্ত পদ দেখে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমরা সমস্ত পদটা দেখে কিন্তু বুঝে ফেলবো যেটা অলুক সমাস। কিভাবে বুঝবো? যদি সমস্ত পদ বিভক্তি যুক্ত থাকে। কি থাকবে? বিভক্তি যুক্ত। এই অলুক সমাসটা তিনটা সমাসের মধ্যে আছে: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। তাহলে অলুক মানে কি? যা লোপ পায় না। কি লোপ পায় না? বিভক্তি লোপ পায় না। কোথার থেকে পায় না? সমস্ত পদ থেকে বিভক্তি লোপ পায় না। সমস্ত পদের বিভক্তিটা, ব্যাসবাক্যের বিভক্তিটা সমস্ত পদে এসে থেকে যাচ্ছে। তাহলে ব্যাসবাক্যের বিভক্তিটা যদি সমস্ত পদে চলে আসে তাহলে আমরা সেটা বুঝবো এটা অলুক সমাস হবে। আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। অলুক মানে যা লোপ পায় না। কি লোপ পায় না? বিভক্তি লোপ পায় না। কোথার থেকে বিভক্তি লোপ পায় না? ব্যাসবাক্য থেকে বিভক্তি লোপ পায় না। তাহলে কোথায় আসে? সমস্ত পদে চলে আসে। তাহলে ব্যাসবাক্যের বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হচ্ছে, যে সমস্ত পদটা হচ্ছে, সেটাকে অলুক সমাস বলা হচ্ছে। এরপরে আমরা একটু আসি, তাহলে কোন কোন সমাসের মধ্যে অলুক সমাস, কোন কোন সমাসকে আমরা অলুক সমাস ধরবো? এক হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহি।
এরপরে আমরা আসি আরেকটা সমাস নয়োর্থক, যেটা আমার ঠিক এই তিনটা সমাসের মধ্যে আছে। নয়োর্থক, নয়োর্থক আমরা আগে জানি নয়োর্থক অব্যয় কোনগুলো? ন, নেই, নাই, নয়। এই যে না বোঝাতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, সেই যে অব্যয়গুলো ব্যবহার করি, সেটাই হচ্ছে নয়োর্থক তৎপুরুষ সমাসে বা নয়োর্থক বহুব্রীহি সমাসে বা নয়োর্থক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এই ব্যাস বাক্যে ন, নেই, নাই, নয় এই নয়োর্থক অব্যয়গুলো যুক্ত থাকবে, যা আমরা বাক্যের মধ্যে না বোঝাতে ব্যবহার করি বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। তো নয়োর্থক সমাসটাও ঠিক তিনটা সমাসের মধ্যে আছে: দ্বন্দ্ব, তৎপুরুষ এবং বহুব্রীহি। একটু উদাহরণ দিই, যেমন বিদেশ, বিদেশ এটার ব্যাস বাক্য কি? নয় দেশ, বিদেশ। আবার অবিচার, নেই বিচার, অবিচার। তাহলে ব্যাস বাক্যে যদি ন, নেই, নাই থাকে, তাহলে আমরা কি বুঝবো? এটা নয়োর্থক সমাস হবে। কোন নয়োর্থক সমাস কখন হবে আমরা ব্যাস বাক্য করার সময় বা সেই সমাসটা করার সময় বুঝে নেব। এবার আমরা আসি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস জানার আগে আমাকে বিভক্তি কি, বিভক্তি বলতে কি বোঝায়, বিভক্তির চেহারা কেমন, তাকে চিনতে হবে। বিভক্তি কি? আমরা উপসর্গ জেনেছি, প্রত্যয় জেনেছি, বিরুক্ত শব্দ জেনেছি, বিভক্তিও কিন্তু আমি আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। আবার একটু জেনে নেই বিভক্তিটা কি। যেমন আমরা অনেক সময় শব্দগুলো ব্যবহার করি বাক্যের মধ্যে, যেমন মা ভালোবাসি। একটু খেয়াল করে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করি। মা ভালোবাসি, এই যে দুটো শব্দ নিয়ে একটা বাক্য হয়েছে, এই বাক্যটার মধ্যে যেন কি নেই আমাদের একটু বোঝার ঘাটতি থেকে যায়। যাকে বলবো তার বুঝতে অসুবিধা হবে, আমার নিজের কাছে কেমন যেন একটু বাধো বাধো লাগে। আমি যদি লিখি মাকে ভালোবাসি, তাহলে কিন্তু বাক্যটা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, অর্থটাও পরিষ্কার হয়। এই যে কে যুক্ত করলাম, এটা একটা বিভক্তি। তাহলে বিভক্তি কি? যে, আবার আরেকটা উদাহরণ দেই, তোমার দ্বারা এই কাজ হবে। আমরা যে কোনো কিছু ভাবার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে ইতিবাচক দিকটা ভাববো। আমি ইচ্ছা করে দিতে পারতাম তোমার দ্বারা এই কাজ হবে না। সবসময় নাকে বর্জন করাটাই ভালো। নিজেকে, নিজের চিন্তাকে সবসময় ইতিবাচক দিকে নিতে হবে, সেটা সব সময়ের জন্য। আচ্ছা, তোমার দ্বারা এই কাজ হবে, এই যে দ্বারা, এটা কিন্তু কোনো শব্দের সঙ্গে বসে নাই, বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে আলাদা শব্দ হিসাবে। তাহলে বিভক্তি কখনো শব্দের সঙ্গেও যুক্ত হতে পারে, কখনো শব্দ ছাড়া আলাদা শব্দ, মানে শব্দের সঙ্গে না, আলাদা হিসাবেও, শব্দ হিসাবেও কিন্তু ব্যবহৃত হতে পারে। তাহলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে কিংবা দুটো শব্দের মধ্যবর্তী স্থানে বসে বাক্যকে অর্থপূর্ণ করে, সেটাই হচ্ছে বিভক্তি। বিভক্তি একটা বর্ণ নিয়েও হতে পারে, একাধিক বর্ণ নিয়েও হতে পারে। এর কাজ হচ্ছে বাক্যকে সমৃদ্ধ করা, বাক্যের অর্থকে পরিপূর্ণ করা। আচ্ছা, বিভক্তি দুই প্রকার, এক হচ্ছে শব্দ বিভক্তি, আর হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমার সমাসের ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির প্রয়োজন নেই, আমার লাগবে হচ্ছে শব্দ বিভক্তি। ক্রিয়া বিভক্তিটা একটু বলে নিই। ক্রিয়া বিভক্তি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হবে, কিন্তু আমার এখানে সমাসের ক্ষেত্রে শুধু লাগবে শব্দ বিভক্তি। সুতরাং আমরা শব্দ বিভক্তির চারটা একটু পড়ে নেব। আমরা জানি শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। প্রথমে আছে অ, অন্তস্থ, শূন্য। আমি একটু লিখেই দেই, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। একটু প্রথমা থেকে একটু লিখে নিই, অ, অন্তস্থ, শূন্য, দ্বিতীয়ায় কে,
রে, তৃতীয়া দ্বারা, দিয়া, কর্তৃক, চতুর্থী কে, রে, জন্য, নিমিত্ত, পঞ্চমী হতে, থেকে, চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অন্তস্থ তে। আমি কিন্তু বোর্ডে লিখে রাখতে পারতাম, লিখিনি কারণ আমি চাই যে তোমরা আমার সঙ্গে সঙ্গে বিষয়টা লেখো। ব্যাকরণ কিন্তু চর্চার বিষয়। ক্লাসটা দেখলাম না, বুঝলাম না, এমনভাবে কিন্তু হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা আবদ্ধ পরিবেশে আছি। আবদ্ধ এই কারণেই বলছি যে জীবন আমাদের এখন স্বাভাবিক না, কিন্তু স্বাভাবিক করে নিতে হবে। এটাই মানুষের ধর্ম। যে কোনো বিপরীত পরিবেশে, বিপরীত জীবনে সেটাকে পজিটিভ করতে হবে। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে সুন্দর চিন্তা করতে হবে, স্বাভাবিক চিন্তা করার চেষ্টা করতে হবে। সুতরাং আমি যখন ব্যাকরণগুলো লিখছি, সাথে তোমরাও লিখবা। এবার লিখতে অনেক না বোঝা বিষয়গুলো বোঝা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা মুখস্থ করে ফেলবো, একেবারে মুখস্থ করে রাখতে হবে, যাতে আমরা সমস্ত পত্র দেখার সাথে সাথে বুঝতে পারি যে কোন ক্ষেত্রে কোন বিভক্তিটা কাজে লাগবে। তাহলে এই চারটা অবশ্যই আমরা মুখস্থ করে, প্রথমা, দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত যে বিভক্তিগুলো আছে, এই বিভক্তিগুলো অবশ্যই আমরা মুখস্থ করব। এরপরে আমরা আসি তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস, আমি আগে প্রকারভেদটায় আসব, তারপরে আমি তৎপুরুষ সমাসের মূল বিষয়টা বোঝাচ্ছি। তৎপুরুষ সমাস 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। যথা: 1, প্রথমা বিভক্তি বাদ দিয়ে দ্বিতীয়া বিভক্তি নাম অনুসারে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। নয়োর্থক তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস আমরা একটু উদাহরণ দিয়ে তারপরে পুরো বিষয়টা বোঝাচ্ছি। কাপড় কাচা। কাপড় কাচা, কাপড় কে কাচা। আমরা যখন এই শব্দটা দেখব, তখন আমার আগে মনে আসবে যে এই শব্দটাকে আমরা বাক্য করলে কতটা সবচেয়ে সুন্দরভাবে অর্থপূর্ণ হয়, কিভাবে করলে, বাক্যটা করলে, যেটাকে আমরা ব্যাস বাক্য বলি। তাহলে এই কাপড় কাচা, কাপড়ের কাচা, কাপড় থেকে কাচা, কাপড় কে কাচা, তাহলে কোনটা ভালো লাগে? কাপড় কি কাচা। ভালো লাগলে শুধু হবে না, অর্থপূর্ণ হতে হবে। তাহলে আমরা যদি এটা ব্যাস বাক্য করি, কাপড় কে কাচা, কাপড় কে কাচা। কাপড়, এই যে কে যুক্ত করলাম, এটা কোন বিভক্তি? দ্বিতীয়া বিভক্তি। যখন ব্যাস বাক্যে যে বিভক্তি থাকবে, সেই বিভক্তির নাম অনুসারে সেই তৎপুরুষ সমাস হবে। তাহলে কাপড় কাচা ব্যাস বাক্য কি? কাপড় কে কাচা। তাহলে কোন বিভক্তি? কে, দ্বিতীয় বিভক্তি। এই জন্য এই সমাসটা হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। একইভাবে আমরা অন্যান্য উদাহরণগুলো দেই, যেমন ঢেকি ছাটা। ঢেকি ছাটা ব্যাস বাক্য কি হবে? ঢেকি দ্বারা ছাটা। দ্বারা দিয়া করতে কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। সুতরাং এই সমাসটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণে আসি। এতিমখানা। এটার ব্যাস বাক্য কি হবে? এতিমদের জন্য খানা। এই জন্য নিমিত্ত থাকলে আমরা চতুর্থী তৎপুরুষ সমাস হবে। পঞ্চমী বিলাত ফেরত। বিলাত হতে
ফেরত হতে থেকে চেয়ে থাকলে কোন সমাস হবে? কোন বিভক্তি এটা? পঞ্চমী। সুতরাং এটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠী, বিশ্বকবি। বলো দেখি কি হবে এটা? বিশ্বকবি, বিশ্বের কবি। র এবং এর থাকলে সেটা কোন সমাস হবে? পঞ্চমী। কারণ আমরা তো এতক্ষণ বুঝে ফেলেছি যে যদি হতে থেকে থাকে তাহলে পঞ্চমী, র এর থাকলে ষষ্ঠী। সপ্তমী, যেমন গাছ পাকা। গাছ পাকা ব্যাস বাক্য কি হবে? গাছে পাকা। গাছে পাকা, এই গাছে পাকা, এই গাছের সাথে কোন বিভক্তি যুক্ত আছে? এ। এ কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এটা কোন সমাস হবে? সপ্তমী তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত এই 6 প্রকার তৎপুরুষ সমাস বিভক্তি অনুসারে নির্ণয় করব। আমার ব্যাস বাক্যে একটা সমস্ত পদকে অর্থপূর্ণভাবে বাক্য করার পর, ব্যাস বাক্য করার পর আমার ব্যাস বাক্যে যে বিভক্তি থাকবে সেই বিভক্তির নাম অনুসারে সেই তৎপুরুষ সমাসের নাম হবে। আমরা কাপড় কাচা, কাপড়কে কাচা, কে বিভক্তি, তার দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা, তৃতীয় তৎপুরুষ সমাস। এতিমখানা, এতিমদের জন্য খানা, জন্য নিমিত্ত, চতুর্থ তৎপুরুষ সমাস। বিলাত হতে ফেরত, হতে, তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস। বিশ্বকবি, বিশ্বের কবি, তাহলে র এর ষষ্ঠী তৎপুরুষ সমাস। গাছ পাকা, গাছে পাকা, তাহলে এ বিভক্তি আছে এখানে, সপ্তমী তৎপুরুষ সমাস। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ব্যাস বাক্যে যে বিভক্তি থাকবে সেই বিভক্তির নাম অনুসারে সেই তৎপুরুষ সমাসটা নির্ণয় করতে হবে বা লিখতে হবে। এরপরে আমাদের যে তিনটা, মুছে দেই উপরের গুলো। এরপরে আমাদের আছে এই যে প্রথমে ক্লাসের শুরুতে আমি বলেছিলাম অলুক সমাস। সেই অলুক সমাসের তিনটা সমাসের মধ্যে অলুক থাকবে, তার মধ্যে তৎপুরুষ একটা। অলুক তৎপুরুষ কি? আমরা একটু উদাহরণে আসি। যেমন যেমন তোমার অলুক, আর একটা হচ্ছে চোখের বালি। একটু খেয়াল করি, আমাদের এই চোখের বালি, এই যে একটা, কি মনে হচ্ছে যে সমস্ত পদ না ব্যাস বাক্য? আমাদের অনেক সময় কিন্তু একটু বিভ্রান্তিতে পড়বো। আমরা জানি সমস্ত পদ এক পদ, তাহলে চোখের বালি আমি এখানে কিভাবে লিখলাম? চোখের আলাদা শব্দ, বালি আলাদা শব্দ, একটু খেয়াল করতে হবে। যেমন আমার এই চোখের বালি শব্দটা আমরা, যদিও এটাকে আলাদা মনে হচ্ছে কিন্তু এটা আলাদা না, এটা হলো এক শব্দ, এক পদ। এখানে মূল শব্দ হচ্ছে চোখ, তার সঙ্গে এর যুক্ত হলো, কি হলো? চোখের। আমরা যদি চোখ বালি বলতাম তাহলে কিন্তু কোনো অর্থই হতো না। যেটা আমাদের এখানে বিভক্তি থাকার কারণে, চোখ যোগ এর বিভক্তি মানে ষষ্ঠী বিভক্তি যুক্ত হওয়ার কারণে শব্দটা অর্থপূর্ণ হচ্ছে আমাদের কাছে। এই শব্দটা যখন বাক্যের মধ্যে বসবে, বাক্যটাকেও সে অর্থপূর্ণ করবে। সুতরাং এখানে যে চোখের বালি, এটা কি করে সমস্ত পদ হয়? কারণ আমরা তো জানি যে সমস্ত পদে যে এতক্ষণ দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে সমাসগুলো আমরা নির্ণয় করলাম, যে তৎপুরুষ সমাসগুলোকে দেখলাম, একটাও তো সমস্ত পদে কখনো বিভক্তি নাই। কিন্তু এখানে এসে কি ঘটলো? এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম, সেই সমাসটার নাম হচ্ছে অলুক সমাস। অলুক, যার মধ্যে যার যেই সমাসের মধ্যেই থাকবে সেই সমাসের সমস্ত পদে কি থাকবে? বিভক্তি থাকবে। এটা ম্যাজিকের মতো, এবং যার কারণে এটাকে চিনতে সুবিধা হয়, আমরা সহজেই চিনতে পারবো। চোখে বালি, এখানে কি বিভক্তি যুক্ত আছে? এর বিভক্তি। তাহলে সমস্ত পদ নিজেই বিভক্তিযুক্ত, তাহলে কোন সমাস হবে? এটা অলুক সমাস হবে। অলুক তৎপুরুষ কিভাবে হবে বুঝবো। অলুক তৎপুরুষ হবে কিভাবে? এটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটার ব্যাস বাক্য আমরা করবো, ব্যাস বাক্যটা এটাই হবে, চোখের বালি, চোখের বালি হবে, আর কোনো কিছুর প্রয়োজন নাই এখানে। সুতরাং যে সমাসের সমস্ত পদে বিভক্তি থাকে এবং এই বিভক্তি যখন আমরা এই পদটাকে ব্যাস বাক্য করব এবং কোনো পরিবর্তন হবে না, সমস্ত পদও যা হবে ব্যাস বাক্য তাই হবে, তখন আমরা বুঝবো এটা
অলুক সমাস হবে। বিভক্তির কারণে এটা অলুক সমাস হবে বুঝে নেব, আর ব্যাস বাক্যে কোনো পরিবর্তন হবে না এটা দেখে বুঝে নেব যে এটা অলুক তৎপুরুষ সমাস হবে। এরপরে আমরা আসি নয়োর্থক। অলুকের পরে নয়োর্থক সমাসে আসি, এবং যেহেতু নয়োর্থক তৎপুরুষ সমাসের মধ্যেও নয়োর্থক আছে, তাহলে আমরা উদাহরণে আসি। যেমন অবিচার, একটু আগে উদাহরণটা দিয়েছিলাম নয়োর্থক সমাস পড়ার ক্ষেত্রে। অবিচার, বিদেশ, দেখো এখানে বিচারের সাথে অ বসেছে, দেশের সাথে বি বসেছে। এই অটা নেতিবাচক অর্থে, এখানে বিটা নেতিবাচক অর্থে, না অর্থে। বিচার অবিচার বিপরীত অর্থ দান করে। তাহলে অবিচার মানে কি? নেই বিচার। আর বিদেশ মানে কি? নয় দেশ। তাহলে আমরা একটু আগে নয়ার্থক সমাস বোঝার ক্ষেত্রে বুঝেছিলাম, সেখানে ন নেই নাই যদি এই অব্যয়গুলো যদি ব্যাস বাক্যে থাকে তাহলে এটা বুঝতে হবে নয়ার্থক সমাস হবে। এবং নয়ার্থক সমাস তো বহুব্রীর মধ্যেও আছে। তাহলে আমরা কি করে এটাকে আলাদা করব এভাবে যে এক্ষেত্রে আমি যখন দেখব বহুব্রী সমাস করবো তখন সেক্ষেত্রে আমাকে যার ব্যবহার করতে হবে, কিন্তু এখানে কিন্তু আমরা যার ব্যবহার করব না। অবিচার এখানে কিন্তু কর্তাকে বোঝাচ্ছে না, ব্যক্তিকে বোঝাচ্ছে না, এখানে কর্মকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমাকে যার ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে অবিচারের ব্যাস বাক্য কি হবে? নেই বিচার। আর বিদেশের ব্যাস বাক্য কি হবে? নয় দেশ। তাহলে ব্যাস বাক্যে ন নেই নাই থাকলে নয়ার্থক হবে, এবং যদি এখানে যার ব্যবহার করতে না হয়, যেটা আমরা আলাদা করব বহুব্রী থেকে, তখন হবে সেটা তৎপুরুষ সমাস। এরপরে আমরা সেই সর্বশেষ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। সর্বশেষ হচ্ছে উপপদ। এটা কিন্তু একটু বোঝার বিষয়, এই জন্য আমি একটু পরিষ্কার করে নিলাম সব। উপপদ কি সেটা আগে বুঝি, একটা উদাহরণ দেই। যেমন আমরা উপসর্গ পড়ার সময় অনেকগুলো উপসর্গের নাম জেনেছি, বাংলা, সংস্কৃত, বিদেশি, তাই না? এখন এই যে উপপদটা মানে হচ্ছে উপসর্গবিহীন পদ। আমরা বাংলা শব্দে যে শব্দগুলোর সঙ্গে পূর্ব উপসর্গ যুক্ত থাকে সেগুলো কিন্তু উপপদ নয়। উপপদ হচ্ছে উপসর্গবিহীন, উপসর্গ ছাড়া যে পদগুলো সেগুলো হচ্ছে উপপদ। এবার আসি উপপদ তৎপুরুষ সমাসটা কি। একটু খেয়াল করি। যেমন খেয়ে চর, উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়। কৃদন্ত পদটা কি? কৃত প্রত্যয়ন্ত পদ। প্রত্যয়ের মাধ্যমে আমরা অনেক শব্দ গঠন করেছি, সেখানে দেখেছি যেই শব্দগুলো তোমার ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়, যে প্রত্যয়গুলো ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়। একটু উদাহরণে আসি। যেমন পড়া, এই পড়া শব্দটা পর হলো একটা ধাতু, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে, এটা একটা কৃদন্ত পদ। তাহলে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন এখানে দেখো, খে মানে কি? আকাশ। আর চর মানে মানে চারণ করা, চড়ে বেড়ানো, এটা একটা কৃদন্ত পদ। এটার ব্যাস বাক্য যদি আমরা করি তাহলে কি হবে? খে মানে আকাশ, আকাশে চড়ে যে, মানে আকাশে চারণ করে যে পাখি। সুতরাং আমার উপপদ তৎপুরুষ সমাস বোঝার ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে, প্রথমে থাকবে উপপদ, তারপর থাকবে কৃদন্ত পদ। সম্পূর্ণ সমস্ত পদের মধ্যে পূর্বপদ হবে উপপদ, পরপদ হবে কৃদন্ত পদ, এবং আমরা যখন ব্যাস বাক্য করবো শেষে যে বা যা বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে সমাসটা জানলাম, বোঝার চেষ্টা করলাম, অলুক সমাস, নয়ার্থক সমাস, তৎপুরুষ সমাস। বহুব্রী সমাসটা বোঝানোর ইচ্ছা ছিল, কিন্তু আসলে একদিনে এতটা বিষয় ধারণ করা অনেক সময় কষ্ট হয়ে যায় বা বোঝা কষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে অবশ্যই বহুব্রী সমাসটা বোঝার চেষ্টা করব। তবে আমাদের কাজ হচ্ছে এই যে দ্বন্দ্ব থেকে তৎপুরুষ পর্যন্ত যে 5টা সমাস আমরা ক্লাসে করলাম, পরপর এই 3টা ক্লাসে আমরা অবশ্যই বাসায় চর্চা করব, এবং অবশ্যই পরিষ্কার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। বিভিন্ন বোর্ডের উদাহরণ আছে, সেই উদাহরণগুলো নিয়ে আমরা অবশ্যই চর্চা করে দেখব যে আমরা আসলে যতটা বুঝেছি তার মধ্যে থেকে ওটুকু করতে পারি কিনা। বসে থাকলে, জমা করে রাখলে কিন্তু পড়াশোনা এগোবে না। পড়াশোনা স্বাভাবিক গতিতে আগাতে হবে। অবশ্যই আমরা নিয়ম মাফিকভাবে
লেখাপড়াগুলো করে যাব। যে অবস্থায় আছি না কেন সে অবস্থায় থেকেই কিন্তু অনেক কিছু করা যায়। পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজ করতে পারি, সৃজনশীল কাজ, যে কাজে পারদর্শী সেই বিষয়টা নিয়ে চর্চা করতে পারি, নিজের মেধার বিকাশ ঘটাতে পারি। যে কোনো বিপরীত পরিবেশে সৃষ্টিকর্তা কিন্তু আরও অনেক দরজা খুলে দেন। একটা দরজা বন্ধ হয়, অনেকগুলো দরজা তিনি খুলে দেন। সেই দরজাগুলোকে খুলে ফেলার বা সেই দিকে যাওয়ার নিজের মেধার থেকে সেগুলোকে খুলে ফেলার, উন্মোচন করার চেষ্টা করতে হয়। ঘরের মধ্যে আবদ্ধ থেকে বা নিজেকে সবসময় একটা গুটিয়ে রেখে কিন্তু আসলে বিপরীত অবস্থা থেকে স্বাভাবিক জীবনে আসা যায় না। আমাদের যে নিজেদের মধ্যে বা নিজেদের ভেতরে যে মেধাগুলো আছে, অবশ্যই আমরা সেগুলো বের করে আনার চেষ্টা করব। পড়াশোনা করতে হবে, জীবনের স্বাভাবিক কাজকর্ম করতে হবে, সাথে সাথে নিজের মধ্যে সৃষ্টিকর্তা যে মেধাগুলো দিয়েছে সেই মেধাগুলোকে বিকাশ করার চেষ্টা করতে হবে। তবে আমরা সুন্দর থাকবো, ভালো থাকবো। আমরা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ করতে পারবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ তোমাদেরকে।